পূর্বের পর্বে আমরা দেখেছি কিভাবে ওয়াল স্ট্রিটের ট্রেডাররা বাল্ব আর ঝুঁকির খেলায় নিজেদের গড়ে তোলে। এবার আমরা ঢুকব আরেকটু গভীরে, যেখানে থাকবে ট্রেডারদের উত্থান পতন, এক রাতেই ধনী হয়ে যাওয়া মানুষের গল্প আর ক্ষমতাশীল ফ্যাটম্যানদের দুনিয়া। তবে সব কিছুরই যেমন উত্থান আছে তেমন পতনও আছে। এবার আমরা দেখব কিভাবে এক অন্ধ লোভে শেষ পর্যন্ত সলোমন ব্রাদার্সরা ধসের দিকে নিয়ে যায়। তো চলুন শুরু করি। অধ্যায় 7, ফ্রম গ্রিক টু ম্যান। এই অধ্যায়টি মূলত লেখক মাইকেল লুইসের ব্যক্তিগত অভিজ্ঞতা আর তার মানসিক রূপান্তর নিয়ে। তিনি দেখান কিভাবে একজন নবীন অভিজ্ঞতা শূন্য কর্মী থেকে ওয়াল স্ট্রিটের এক আত্মবিশ্বাসী ঝুঁকি নেওয়া ট্রেডারে পরিণত হয়। শুরুতে মাইকেল নিজেকে গিক বা ভীতু, কমপ্লেক্সড এবং কেবল তত্ত্বীয় জ্ঞানসম্পন্ন একজন মানুষ হিসাবে অনুভব করতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র বই ও তত্ত্বজ্ঞানী থাকলে ওয়াল স্ট্রিটে টিকে থাকা সম্ভব নয়। লুইস বর্ণনা করেন নতুন কর্মীদের মধ্যে এমন একটি প্রক্রিয়া চলে যাকে তিনি ব্রেন ওয়াশিং বা মানসিক অভিযোজন হিসেবে উল্লেখ করেছেন। এই প্রক্রিয়াটি ট্রেডারদের শেখানো হয় কিভাবে বাজারে ভয় না পেয়ে বড় ঝুঁকি নিতে হয়, কিভাবে প্রতিদ্বন্দ্বী বাল্ব ধরতে হয় এবং কিভাবে নিজেদের শক্তি ও সাহসকে কাজে লাগিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। নবীন ট্রেডাররা প্রথমে ছোট বাজি ধরতে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করে যে ওয়াল স্ট্রিটে সাহসী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় সম্পদ। লুইস নিজেকে উদাহরণ দিয়ে বলেন, শুরুতে তিনি বাজারের প্রতিটি তথ্য বিশ্লেষণ করতেন, অতিরিক্ত সতর্ক থাকতেন এবং বড় বাজি নিতে দ্বিধা করতেন। তবে তার সহকর্মীরা যারা ছিলেন তরুণ, আত্মবিশ্বাসী এবং ঝুঁকি নিতে ভয় পেত না, তারা দ্রুত কোটি ডলার উপার্জন করতে শুরু করেছিল। মাইকেল দেখলেন যে শুধুমাত্র সতর্কতা বা জ্ঞানই যথেষ্ট নয়, তাকে সাহসী হতে হবে, নিজেকে মানসিকভাবে শক্ত করতে হবে এবং প্রয়োজন হলে প্রতিদ্বন্দ্বীকে মানসিকভাবে হারাতে হবে। এই অধ্যায়টি একদিকে যেমন ব্যক্তিগত মানসিক উন্নতি এবং পরিণতি গল্প হলেও অন্যদিকে এটি একটি ওয়াল স্ট্রিটের সাংস্কৃতিক শিক্ষার প্রতিক্রিয়া তুলে ধরে। লেখক বোঝাতে চেয়েছেন যে ওয়াল স্ট্রিটে সফল হওয়া মানে কেবল আর্থিক জ্ঞান নয়, এটি মানসিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং কখনো কখনো নৈতিক সীমারেখা অতিক্রম করার জন্য প্রস্তুতি থাকা যথেষ্ট দরকার। নতুন ট্রেডাররা বা কেউ ব্যবসা শুরু করতে চায়, তাকে ভয় পেতে হবে না, বরং সাহসিকতাই একান্ত প্রয়োজন। শুধু তত্ত্বীয় জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি। প্রতিযোগিতার পরিবেশ মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস মানুষকে আলাদা করে। ধরা যাক একজন নতুন ট্রেডার $10,000 দিয়ে বন্ড কিনছে। প্রথমবার সে বড় ভয় ও ঝুঁকি নিতে দ্বিধা করছে, কিন্তু অভিজ্ঞ সহকর্মীরা তাকে দেখাচ্ছে যদি সে সত্যিকার সাহসিকতার সঙ্গে $50,000 বেশি বাজি ধরে এবং বাজার কিছুটা অনুকূলে যায়, তবে তার লাভ হবে $10,000। এই অভিজ্ঞতা থেকে ট্রেডার শেখে যে সাহসিকতা এবং ঝুঁকি নেওয়াই হলো বড় ফল। অধ্যায় 8, এ ট্রেডার্স লট। এই অধ্যায়ে লেখক মাইকেল লুইস ওয়াল স্ট্রিটের ট্রেডারদের দৈনন্দিন জীবন ও মানসিক লড়াই তুলে ধরেছেন। একজন ট্রেডার দিন শুরু করে বাজারে খোলার আগেই, যেখানে তাকে আগের রাতের অর্থনৈতিক খবর, ইন্টারেস্ট রেট, রাজনৈতিক পরিবর্তন ও বাজারের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হয়। বাজার খোলার সাথে সাথে শুরু হয় এক অস্থির ও চরম প্রতিযোগিতামূলক খেলা, যেখানে প্রতি মিনিটে, কখনো কখনো প্রতি সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয়। ট্রেডাররা কাজ হলো বন্ড, মর্টগেজ, ব্যাকড সিকিউরিটি বা অন্য কোনো আর্থিক যন্ত্র কেনাবেচা করা। প্রতিটি সিদ্ধান্তর মধ্যে থাকে কয়েক মিলিয়ন ডলার লাভ বা ক্ষতির সম্ভাবনা। লুইস লিখেছেন, একজন ট্রেডার আসলে এক ধরনের জুয়ারি, তবে এই জুয়া খেলোয়াড়কে শুধু ভাগ্যের উপর নির্ভর করতে হয় না, তাকে তথ্য,
বিশ্লেষণ ও বাজারের মানসিকতা ব্যবহার করতে হয়। তিনি এখানে কিছু পয়েন্ট দেখানোর চেষ্টা করেছেন, যেমন 1, অস্থিরতার এক চাপ। একজন ট্রেডারের জীবন কখনোই শান্ত নয়। প্রতিদিন সে জানে একটি ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে, তবু সে প্রতিদিন নতুন ঝুঁকি নেয়। এই মানসিক চাপই তাকে আবার শক্তিশালী করে তোলে। 2, বাজারের মানসিকতা। ট্রেডাররা জানে বাজার সবসময় যুক্তিসঙ্গত নয়। অনেক সময় বাজারের মানুষ ভয় পায় এবং লোভের কারণে ওঠানামা করে। একজন সফল ট্রেডারকে বুঝতে হয় মানুষের আবেগ কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী বাজি ধরতে হয়। 3, কোম্পানির ভেতরে প্রতিযোগিতা। একই প্রতিষ্ঠানের ট্রেডাররা একে অপরের প্রতিদ্বন্দ্বী। সবাই চায় সবচেয়ে বেশি মুনাফা করতে, যাতে বসের চোখে বা স্টার ট্রেডার হয়ে উঠতে পারে। ফলে তাদের ভেতরে সর্বদা ঈর্ষা, প্রতিযোগিতা, হিংসা আর নিজেকে প্রমাণ করার চাপ থাকে। 4, নৈতিকতা বনাম মুনাফা। এখানে নৈতিকতার জায়গা খুবই কম। মূল লক্ষ্য হলো টাকা কামানো। গ্রাহক বা বাজার ক্ষতিগ্রস্ত হলে তাতে ট্রেডারদের তেমন কোনো মাথা ব্যথা হয় না। তাদের শুধু একটাই গোল, যেভাবেই হোক টাকা কামাতে হবে। ধরা যাক একজন সলোমন ব্রাদার্স ট্রেডার দেখল যে ইন্টারেস্ট রেট সামান্য বাড়ার সম্ভাবনা আছে। সে দ্রুত সিদ্ধান্ত নিল বড় অঙ্কের বন্ড বিক্রি করবে। যদি তার অনুমান ঠিক হয় তবে ব্যাংক $1 মিলিয়ন লাভ করবে, আর সে যদি নিজেকে বিশাল একটা বোনাসের ভাগিদার হিসাবে পেতে সাহায্য করবে। কিন্তু যদি অনুমান ভুল হয় তবে ব্যাংক কয়েক $1 মিলিয়ন হারাতে পারে। তখন তার চাকরি চলে যাওয়া বা সুনাম নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এখানে ট্রেডারদের জীবনে হাই রিস্ক হাই রিওয়ার্ড বলা হয়। এটাতেও তিনি আরও কিছু পয়েন্ট দেখানোর চেষ্টা করেছে চ্যাপ্টারটির ভিতরে, যেমন সাহসী সিদ্ধান্ত নেওয়া। জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো অনেক সময় মুহূর্তের মধ্যেই আসে, তখন সাহসী হয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। 1 নাম্বার 2, ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি নেওয়ার দরকার, তবে অন্ধভাবে নয়। তথ্য বিশ্লেষণ আর অভিজ্ঞতার ভিত্তিতে ঝুঁকি নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, প্রতিযোগিতার মানসিকতা প্রস্তুতি। বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, সেখানে মানসিকভাবে শক্ত হতে হবে। আবেগ বোঝা। ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবন হোক, মানুষের আবেগ বোঝা সবচেয়ে বড় শক্তি। অনেক সময় লজিক নয়, আবেগই বাজার বা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। অধ্যায় 9, ফ্রম র্যাগস টু রিচেস। এই অধ্যায়ে মাইকেল লুইস বর্ণনা করেছেন কিভাবে ওয়াল স্ট্রিটের, বিশেষ করে সলোমন ব্রাদার্সদের কিছু তরুণ অল্প বয়সে অসাধারণ ধনী হয়ে যায়। এরা অনেকেই ছিল একেবারেই সাধারণ পরিবারের সন্তান, কিন্তু সলোমন ব্রাদার্সের মতো প্রতিষ্ঠানে কাজ করার পর কয়েক বছরের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট কয়েক কোটি ডলার জমা হওয়া শুরু করে। ওয়াল স্ট্রিটের সাফল্য অনেক সময় জ্ঞানের উপর নির্ভর করত না, বরং নির্ভর করত আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং অন্যকে ধোঁকা দেওয়ার দক্ষতার উপরে। একে তরুণ ট্রেডাররা সঠিক সময়ে সঠিক বন্ড বিক্রি করতে পারত, তাহলে একদিনে সে লাখো ডলার আয় করতে পারত। এখানে লেখক দেখিয়েছেন যে কিভাবে 25 থেকে 30 বছরের ছেলেরা, যারা একসময় কলেজের সাধারণ ছাত্র ছিল, কয়েক বছরের মধ্যে একজন ওয়াল স্ট্রিটের স্টার হয়ে যায়। তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি, বিলাসবহুল লাইফস্টাইল আশেপাশের সবাইকে বিস্মিত করত। এমনকি কেউ কেউ এত দ্রুত ধনী হয়ে যায় যে তারা নিজেদের পরিবার, বন্ধু, এমনকি নিজেদেরও পরিবর্তন করে ফেলত। তাদের চোখ আর কোনো মূল্য থাকতো না, মানবিকতা বা সমাজসেবা, এমনকি অর্থ আর ক্ষমতার। ধরা যাক একজন ট্রেডার সকালে বাজার খোলার পর $50 মিলিয়ন বন্ড বিক্রি করলো। এই চুক্তিতে যদি 1% লাভ হয় তবে সেটাই হবে $5 লাখ মুনাফা। তার মধ্যে ট্রেডারটি 10 ভাগের 1 ভাগ অংশ বোনাস হিসাবে পায়, তবে সে একদিনেই $50,000 আয় করতে পারে।
এই ধরনের ধারণা প্রায়ই ঘটত বা এটা ঘটেছে। তবে কিছু কর্মী কয়েক মাসের মধ্যে এত টাকা আয় করত যে সাধারণ মানুষ সারা জীবনের সঞ্চয়েও ছাড়িয়ে যেত। এই চ্যাপ্টারটি থেকে তার বইয়ের নিচ অংশে যে গুরুত্বপূর্ণ 3টি শিক্ষামূলক বিষয় দেওয়া আছে, সেই 3টা যদি আমরা দেখার চেষ্টা করি। যেমন নাম্বার 1, অর্থের দৌড়ের ঝুঁকি দ্রুত ধনী হওয়া মানুষের নৈতিকতা থেকে সরিয়ে দেয়। 2, টাকার প্রতি আসক্তি মানুষ অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে। 3, অন্যায়ের বৈধতা ওয়াল স্ট্রিটের নিয়ম অনুযায়ী গ্রাহককে ক্ষতি করেও ট্রেডাররা ধনী হতে পারে। অধ্যায় 10, দ্য ফ্যাট ম্যান অ্যান্ড দেয়ার মার্ভেলাস মানি মেশিন। মাইকেল লুইস এ অধ্যায়ে সলোমন ব্রাদার্সের সবচেয়ে প্রভাবশালী, ক্ষমতাশালী ও ধনী ট্রেডারদের চিত্র তুলে ধরেছেন। এরা ছিল কোম্পানির ফ্যাটম্যান, অর্থাৎ বিশাল অঙ্কের টাকা বানাতেন, মার্কেটের দিক নির্দেশনা বা নিদর্শন করতেন এবং নিজেদের চাপে এক ধরনের পাওয়ার আরোরা তৈরি করতেন। সলোমন ব্রাদার্স মূলত মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ এবং বন্ড ট্রেডিং একাধিকত্ব ও আধিপত্য গড়ে তুলেছিল। এটা বাজারের সবচেয়ে সফল ট্রেডারদের হয়ে উঠেছিল এখানে ফ্যাটম্যান। এরা কোটি কোটি ডলার ট্রেড করত এবং প্রায়শই এমন বড় চুক্তি সম্পন্ন করত যা পুরো মার্কেটকে নড়বড়ে করে দিত। তাদের ক্ষমতা এতটাই প্রবল ছিল যে ক্লায়েন্টরা অনেক সময় নিজেদের প্রয়োজনে না থাকা সত্ত্বেও সলোমন ব্রাদার্স থেকে পণ্য কিনতে বাধ্য হতো, কারণ এই ট্রেডাররা বাজারের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ অর্থাৎ মার্কেট পাওয়ার তৈরি করেছিল। এই অধ্যায়ে লেখক দেখান যে এই ফ্যাটম্যান আসলে শুধু দক্ষ ব্যবসায়ী ছিলেন না, বরং একটি অর্থের যন্ত্র অর্থাৎ মানি মেশিন। তারা যেভাবে ঝুঁকি নিত, ব্লাফ করত এবং গ্রাহকরা ফাঁদে ফেলা মুনাফা করত, সেটি ছিল একটি শিল্পকর্মের মতো। ধরুন কোনো ক্লায়েন্ট নিরাপদে বিনিয়োগ করতে চায়, তাহলে সে এই ফ্যাটম্যান ট্রেডারদেরা তাকে এমন বন্ড বিক্রি করত যা তাকে ঝুঁকি আসলেই বেশি, কিন্তু উপস্থাপন করা হতো নিরাপদ হিসাবে। ক্লায়েন্ট হয়তো বুঝতেই পারত না যে তাকে বাজারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রোডাক্টটি ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সলোমন ব্রাদার্সরা লাভ করত বিশাল। আরেকটি উদাহরণ হলো যখন বাজারের ইন্টারেস্ট রেট কমে যেত, তখন এই ট্রেডাররা প্রচুর পরিমাণ মর্টগেজ ব্যাকেড সিকিউরিটিজ বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আয় করত। এরা জানতো কখন ঝুঁকি নিতে হবে, কখন ব্লাফ করতে হবে এবং কখন বাজারকে ভীত করতে হবে। এখানে একটি মূল বিষয় হলো এই ফ্যাটম্যানরা শুধু নিজেদের জন্যই টাকা কামাতেন না, তারা কোম্পানির পুরো মুনাফার বড় অংশও তৈরি করতেন। ফলে তারা হয়ে উঠেছিলেন আনটাচেবল। কোম্পানিরা তাদের নিয়ে সমালোচনা করত না ও পূজা করত। কিছু সমস্যা হলো এখানে, যখন কয়েকজন ট্রেডারদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয় তখন তারা প্রায়ই বাজারকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটি গ্রাহকের জন্য বিপজ্জনক, এমনকি পুরো আর্থিক সিস্টেমের জন্য হুমকি। এটা থেকে আমরা কিছু শিক্ষামূলক হিসাবে কিছু বিষয় গ্রহণ করতে পারি। যেমন 1, পাওয়ার কনসেন্ট্রেশন বিপজ্জনক। যখন কোনো প্রতিষ্ঠান বা সিস্টেম কিছু মানুষ অতিরিক্ত ক্ষমতা পায় তখন পুরো সিস্টেমই ঝুঁকির মুখে পড়ে যায়। নাম্বার 2, শর্ট টার্ম গেন ভার্সেস লং টার্ম রিস্ক। ফ্যাটম্যানরা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী সলোমন ব্রাদার্সকে বিপদের মুখে ঠেলে দেয়। 3, এথিক্স ভার্সেস প্রফিট। গ্রাহকরা ক্ষতি করে লাভ করা দীর্ঘমেয়াদী বিশ্বাস নষ্ট করে এবং কোম্পানির পতন ডেকে আনে। অধ্যায় 11, হোয়েন ব্যাড থিংস হ্যাপেন টু রিচ পিপল। এই অধ্যায়টি পুরো বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, কারণ এখানে লেখক মাইকেল লুইস দেখিয়েছেন ওয়াল স্ট্রিট শুধু সাফল্যের জায়গা নয়, ব্যর্থতা ও পতনেরও একদিন আসবে সেটাই দেখিয়েছেন।
সলোমন ব্রাদার্সরা নামক বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক, যা 1980-র দশকে এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে মনে হচ্ছিল তারা অপরাজেয়। তারা মার্কেটকে নিয়ন্ত্রণ করত, গ্রাহকদের ফাঁদে ফেলত আর নিজেরা মুনাফা বহুগুণ বাড়াতো। কিন্তু হঠাৎ করে বাজার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং বিশাল মাল্টিপল টাইপের সিস্টেম বা সমস্যা সৃষ্টি হয়। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদ। সলোমন ব্রাদার্সরা ট্রেডাররা বিশ্বাস করত যে তারা বাজারকে সবসময় কন্ট্রোল বা পরাজিত করতে পারবে। তাদের জটিল আর্থিক যন্ত্র যেমন মর্টগেজ, ব্যাকেট, সিকিউরিটিজ বানিয়ে সেগুলোকে গ্রাহকের কাছে বিক্রয় করত। দীর্ঘদিন সফল হওয়ার ফলে তাদের মনে হয়েছিল আমরাই বাজার, কিন্তু বাস্তবতা হলো বাজার কখনো কারো নিয়ন্ত্রণে থাকে না। যেমন একজন ছাত্র পরীক্ষায় বারবার ভালো ফল করলে অহংকারী হয়ে যায়, ভাবে আমার আর পড়াশোনার দরকার নেই, তেমনিভাবে একজন যখন পরীক্ষার প্রশ্ন হঠাৎ অন্যরকম হয় তখন সে ভীষণভাবে ঘাবড়িয়ে যায়। ঠিক সলোমন ব্রাদার্সরা এই ভুলটাই করেছিল। বাজারের পরিবর্তন। 80-র দশকের মাঝামাঝি সময়ে সুদের হার, বন্ডের দাম ও অর্থনৈতিক নীতি হঠাৎ পরিবর্তন হতে থাকে। সেই সময় ট্রেডাররা আগে ভাগে কোটি কোটি ডলার আয় করত। হঠাৎ তারা খেয়াল করলো যে বড় ক্ষতির মুখোমুখি হচ্ছে। কোম্পানি যে অভেদ্য দুর্গ মনে করা হয়েছিল সেটি আসলে বাজারে এক ঢেউয়ে ভেঙে তছনছ হয়ে খণ্ড খণ্ড হয়ে যায়। একজন জেলে যদি সবসময় একই জায়গায় মাছ ধরে এবং ভাবে এই জায়গাটা সবচেয়ে নিরাপদ, একদিন যদি নদীর স্রোত বদলে যায় তবে তার সব অভিজ্ঞতা, তার সিস্টেম, তার স্ট্র্যাটেজি, তার সাইকোলজি ব্যর্থ হয়ে যায়। ঠিক এমনটাই হয়েছিল সলোমন ব্রাদার্সদের ক্ষেত্রে। লোভ ও ঝুঁকির ফাঁদ। সলোমন ব্রাদার্সরা ক্রমশ আরও বেশি ঝুঁকে নিতে থাকে, কারণ আগে সাফল্য তাদের অন্ধ করে দিয়েছিল। তারা গ্রাহকরা আরও বেশি ক্ষতিগ্রস্ত করতেও পিছপা হয়নি, কিন্তু একসময় এই অতিরিক্ত ঝুঁকি উল্টো তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন আপনি ধরুন, কল্পনা করুন একজন ব্যবসায়ী সবসময় ঋণ নিয়ে ব্যবসা করছে এবং বারবার লাভ করছে। একদিন যদি বাজার হঠাৎ সে উল্টো এন্ট্রি যায়, মন্দা আসে, তখন সেই ঋণ তার জন্য সর্বনাশের কারণ ডেকে আনবে। নৈতিকতা বা নৈতিক শিক্ষা। এ অধ্যায়ে আসল শিক্ষাটি হলো লোভ কখনোই টেকসই সাফল্য আনে না। ওয়াল স্ট্রিটের খেলায় আসলে অল্প সময়ের জন্য কোটি কোটি ডলার আয় করতে পারা, কিন্তু দীর্ঘমেয়াদী তাদের পতন প্রায় নিশ্চিত। যেমন একজন দৌড়বিদ যদি শুরুতে অনেক দ্রুত দৌড়ায়, শেষের দিকে তার শ্বাস ফুরিয়ে যাবে, কিন্তু সে ধীরে ধীরে নিয়মিত দৌড়ায়, সে শেষে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে। সলোমন ব্রাদার্সরা এই কাজটি করছিল না। তারা প্রথমে অতিমাত্রায় দ্রুত দৌড় শুরু করেছিল এবং শেষ গন্তব্য পৌঁছাতে পারেনি। এ বইয়ের যদি আমরা বাস্তবমুখী কিছু উদাহরণ ও পয়েন্ট দেখার চেষ্টা করি, তাহলে সেটা হতে পারে ব্যবসা বা জীবন সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুতি থাকতে হবে। বাজার বা পরিস্থিতি কখনো এক জায়গায় স্থির থাকে না। অতিরিক্ত আত্মবিশ্বাস ও লোভ বিপদের কারণ। সঠিক পরিকল্পনা ছাড়া বড় ঝুঁকি নিলে একদিন সেটি ধ্বংসের কারণ ডেকে আনবে। টেকসই সাফল্যের জন্য নৈতিকতা জরুরি। শুধু অন্যকে ঠকিয়ে অর্থ উপার্জন করলে সেটা স্থায়ী হয় না। সহজভাবে বলা যায়, অধ্যায় যে 11টি, সেটি আমাদের যে শিক্ষাটা দেয় সেটি হলো, যতই ধনী হও, যতই বড় সাফল্য আসুক, পতনের ঝুঁকি সবসময় থাকে। তাই প্রস্তুত থাকো, সতর্ক থাকো আর লোভকে নিজের নিয়ন্ত্রণে রাখো। সর্বশেষ অধ্যায়টি হলো অধ্যায় 12, লায়ার্স প্রকার, দ্য এন্ড গেম। এই অধ্যায় শেষে মাইকেল লুইস তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ওয়াল স্ট্রিটের আসল চেহারাই উন্মোচন করেন। তিনি দেখান যে সলোমন ব্রাদার্সরা কাজ করার সময় তিনি ধীরে ধীরে উপলব্ধি করেন যে অর্থলোভ, মিথ্যা, প্রতিযোগিতা আর ঝুঁকির খেলা একসময় মানুষকে শূন্য করে দেয়। বাইরে থেকে এটি খুবই আকর্ষণীয়, কোটিপতি হওয়া, বিলাসবহুল জীবন, প্রভাবশালী হওয়া, কিন্তু ভিতরে রয়েছে এক ধরনের গভীর শূন্যতা ও হাহাকার।
লেখক জানান, সালমান ব্রাদার্সরা সফল ট্রেডার আসলে এক দৌড়ে আটকে থাকে, সেখানে জেতার কোনো শেষ নেই। আজ আপনি লাখো ডলার কামালেন, কাল আপনাকে আর বড় ঝুঁকি নিতে হবে, প্রতিদিন প্রমাণ করতে হবে আপনি সেরা। এই চাপ, অনিশ্চয়তা আর নৈতিকতা অবক্ষয়ে তাকে বুঝিয়ে দেয় যে দীর্ঘমেয়াদী এটি কোনো টেকসই জীবন নয়। এখান থেকে আমরা যে 3টা পয়েন্ট দেখতে পারি সেটি হলো, 1, লোভের সীমাহীনতা। ওয়াল স্ট্রিট কারোর কাছে পর্যাপ্ত অর্থ বলে কিছু নেই, যত বেশি পাওয়া যায় তত বেশি চাই। এই মনোভাব মানুষকে এক ধরনের অদৃশ্য দাসে পরিণত করে। 2, নৈতিকতার মৃত্যু। গ্রাহককে ঠকানো, প্রতিপক্ষকে পরাজিত করা, এমনকি সহকর্মীকেও প্রতিদ্বন্দ্বী মনে করা, এই সব স্বাভাবিকভাবে ধরা হয়। লেখক উপলব্ধি করতে পারেন যে টাকার দৌড়ে মানুষের মানবিকতা ধীরে ধীরে মরে যায়। নাম্বার 3, নিজেকে ফিরে পাওয়া। মাইকেল লুইস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে সালমান ব্রাদার্স ছেড়ে লেখালেখি শুরু করবেন। এটি হলো তার এক ধরনের আত্মতৃপ্তি ও আত্মমুক্তি। তিনি স্বীকার করেন যে এই চাকরি তাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু সেই শিক্ষা হলো জীবনে শুধু টাকাই নয়, এর বাইরেও আরও অনেক কিছু করার ও জীবনের উদ্দেশ্য থাকা প্রয়োজন। ধরা যাক একজন তরুণ ট্রেডার কয়েক বছরে লাখো ডলার কামিয়ে ফেলল। সে বিলাসবহুল গাড়ি কিনল, দামি অ্যাপার্টমেন্টে উঠল, কিন্তু তার প্রতিদিনের জীবন শুধু অস্থিরতা আর চাপের মধ্যে কাটছে। আজকে সফল তো কালকে ডুবে যেতে হবে, নতুন করে ঝুঁকি নিতে হবে। এক সময় হয়তো বাজার তার বিপক্ষে যাবে আর এক রাতেই সব হারাবে। লেখক নিজের জীবন এই উদাহরণটি প্রতিফলন করে তিনি দেখিয়েছেন। তিনি যখন বুঝলেন যে এই খেলা শেষ পর্যন্ত ধ্বংস ঢেকে আনবে, তখন সরে আসা বা সেখান থেকে সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটি ছিল লায়ার্স পোকার এর ভিতরের আসল গল্প, ওয়াল স্ট্রিটের বাল্ব, লোভ আর পতনের এক অদ্ভুত দুনিয়া। এই বইটি আমাদের শেখায় টাকা যত বড়ই হোক না কেন, অন্ধ লোভ আর প্রতারণা শেষ পর্যন্ত ধস ডেকে আনে। আর এর কারণই হলো মাইকেল লুইস নিজেকে ঠিক করেছিলেন যে এই খেলা থেকে বেরিয়ে আসতে হবে। ও সর্বশেষ বইয়ের যদি আমরা কনক্লুশন বা ওভারঅল 12টি চ্যাপ্টার বা সম্পূর্ণ বইয়ের যদি আমরা খুব একটা থিম সং বা থিম টাইটেল বলতে চাই, তাহলে মাইকেল লুইস লায়ার পোকার্স পড়ার পর আমরা একটা কঠিন কিন্তু প্রয়োজনীয় সত্য শিখেছি। অর্থ উপার্জনের দুনিয়া শুধু বুদ্ধি ও পরিশ্রমের খেলা নয়, বরং সেখানে প্রবল প্রতিযোগিতা, ভয়ঙ্কর ঝুঁকি, প্রচণ্ড লোভ একসাথে কাজ করে। ওয়াল স্ট্রিটের ট্রেডাররা যেভাবে গ্রাহকদের শিকার বানিয়ে নিজেরা ধনী করেছে, সেটি হয়তো আমাদের জীবনের সঙ্গে সরাসরি মিলে যায় না, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বাস্তব জীবনের শিক্ষা। আমরা প্রতিদিন যে কাজই করি, ব্যবসা, চাকরি কিংবা ছোটোখাটো বিনিয়োগ, সব জায়গায় টাকার দৌড়, প্রতিযোগিতা, সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে। প্রশ্ন হলো, আমরা কি শুধুই লাভের পেছনে ছুটব, নাকি লাভের সাথে নৈতিকতাকেও ব্যালেন্সে রাখব? এই বই আমাদের শিখিয়েছে যে অন্ধ লোভ শেষ পর্যন্ত পতন ডেকে আনে। সালমান ব্রাদার্সরা একসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যাংক ছিল, কিন্তু ভিতরের লোভ, একে অপরকে হারানোর প্রতিযোগিতা এবং গ্রাহকদের ক্ষতির চোখ বন্ধ করে রাখার কারণে শেষমেশ তাদেরও পতন ঘটেছে। এখান থেকে আমরা নিজেদের জীবনের জন্য শিক্ষা হিসাবে নিতে পারি, ব্যবসা বা ক্যারিয়ার যদি আমরা শুধু স্বল্পমেয়াদী লাভের দিকে তাকাই, তাহলে হয়তো সাময়িক সফল হব, কিন্তু দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত আমাদের পতনের কারণ হতে পারে। তাই আমাদের প্রতিটি সিদ্ধান্তের দূরদৃষ্টি থাকাও জরুরি। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের স্থায়ী সাফল্য গড়ে দেয়। আরেকটি বড় শিক্ষা হলো মিথ্যা প্রতারণার খেলা। বাল্ব। ওয়াল স্ট্রিটের বাল্ব ছিল টিকে থাকার হাতিয়ার, কিন্তু বাস্তব জীবন, পরিবার বা সমাজের বাল্ব বা মিথ্যা দিয়ে হয়তো সাময়িকভাবে জেতা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী বিশ্বাস হারানো যায়। বিশ্বাস একবার ভেঙে গেলে কখনো সম্পর্ক, ব্যবসা বা ক্যারিয়ার
টিকে রাখা যায় না। তাই আমাদের শেখা উচিত কিভাবে স্বচ্ছতা, সততা কিংবা কৌশলের মাধ্যমে সফল হওয়া যায়। সর্বশেষ বইটি আমাদের মনে করিয়ে দেয় যে অর্থ গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থের জন্য মানবিকতা হারানো সবচেয়ে বড় ক্ষতি। টাকার দুনিয়ায় ঝুঁকি নিতে হবে, প্রতিযোগিতাও থাকবে, কিন্তু এর ভিতরে আমাদের নিজেদের সীমারেখা পরিষ্কার থাকতে হবে। নৈতিকতা, দীর্ঘমেয়াদী ভিশন ও আত্মসংযম, এই তিনটি বিষয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হতে পারে। তাই যদি আমরা আমাদের দর্শক বা অডিয়েন্সদের জন্য কিছু বলতে চাই, তাই আমরা বলতে পারি, প্রিয় দর্শক, লায়ার্স ব্রোকার্স আমাদের শুধু ওয়াল স্ট্রিটের গল্পই শোনায়নি, বরং আমাদের জন্য একটি আয়না তুলে ধরেছে। এই আয়না আমাদেরা দেখতে পারি লোভে চোখ ঢেকে গেলেও আমরা কেমন হতে পারি, আবার দূরদৃষ্টি ও নৈতিকতা ধরে রাখলে কিভাবে স্থায়ী সাফল্যতা পেতে পারি। জীবনে জিততে হলে শুধু মিথ্যা নয় বা বাল্ব নয়, সত্যিকারের জ্ঞান, সততা এবং সঠিক ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তোলা জরুরি। আর সেই শিক্ষায় আমরা আজ থেকে আমাদের জীবনে প্রতিটি সিদ্ধান্তে কাজে লাগাতে পারি। এরই মাধ্যমে আমরা মাইকেল লুইসের লায়ার্স ব্রোকার্স বইটার সম্পূর্ণ বইটির 12টি চ্যাপ্টারই দেখার চেষ্টা করলাম। ডিটেলসে সম্পূর্ণ বইটাই আমরা দেখেছি। এখানে আমরা চেষ্টা করেছি বইটার 95% হুবহু কভার করতে। তো আমরা সেই চেষ্টাই আজকে সম্পূর্ণ হলো। আমরা বইটা 2টো পার্টে কমপ্লিট করেছি। আগে আমরা পর্ব 1টা দিয়েছি, ওখানে 6টি চ্যাপ্টার আছে, আর আজকে আমরা বাকি 6টি চ্যাপ্টার ওইখান থেকে আমরা বইটা পড়ে কী শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি, কনক্লুশন, সেটা দেওয়ার চেষ্টা করি। আশা করি পার্ট 1 ও পার্ট 2 আপনাদের খুবই ভালো লাগবে। এটা খুবই চমৎকার একটি বই। এই বইটা পড়লে আপনাদের ট্রেডিং মার্কেট, স্টক মার্কেট ও ফাইন্যান্সিয়াল মার্কেটের যে স্বচ্ছ একটা উন্মুক্ত আইডিয়া ও ধারণা তৈরি হবে, আপনাদের চোখের সামনে যে ভিজুয়ালাইজেশনটা তৈরি হবে, এটা নিয়ে আপনারা সামনের দিনে বা বাস্তব জীবনে অনেক নিজেকে সুসংগঠিত, গচ্ছিত ও ব্যালেন্সফুল লাইফ করতে পারবেন। শুধু টাকার জন্যই জীবন নয়, জীবনের জন্য যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই এনাফ। অতিরিক্ত অর্থলোভ মানুষকে ধ্বংস দিকে নিয়ে গেলে এটা হয়তো জীবিত থাকবে কিন্তু আত্মাকে মেরে ফেলবে। আমরা এমন আত্মাকে চাই না, যে আত্মাকে চাই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই শান্তি নিয়ে। আশা করি আমরা নতুন একটি ফাইন্যান্সিয়াল অডিও বুক খুব শীঘ্রই আমরা এই উইকে বা পরের উইকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা চেষ্টা করব বইটি যদি খুব বড় হয় তো 2টি পার্টে করতে, আর বইটা যদি একটি পার্টে ছোট হয় তো একটা পর্বই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল জার্নি, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিতে আপনি যুক্ত হন ও আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল নলেজকে বুস্ট আপ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।